আমার বিয়ে হইছে ১১ বছর, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। বাট আমার স্বামী আমার বিয়ের যখন ৯ বছর তখন সে আরেকটা বিয়ে করে ফেলে আমাকে না জানিয়ে। আমি নিজেও জানতাম না। কারণ সে প্রত্যেকদিন দিনে সংসার করত। অফিসের কথা বলে সে বাসা থেকে বেরিয়ে যেত। সারাদিন শেষ করে রাত হলে সে বাসায় ফিরত। এমন ভাবে ২ টা সংসারকে সামলাতো, কেউ কোনোদিন বুঝতেই পারতো না যে তার আরেকটা দ্বিতীয় সংসার আছে। কিন্তু তার ব্যবহারটা কেমন জানি অদ্ভুত লাগে আমার কাছে ইদানিং। সেজন্য তাকে একটু একটু সন্দেহ হয় আমার। আমি তার পিছু নেওয়া শুরু করি এবং কি তাকে জিজ্ঞাসা করি, কি করো তুমি এতক্ষণ অফিসে? তুমি তো সবসময় ৫টা বাজে অফিস থেকে চলে আসো, তাহলে এখন কেন রাত ১০টা ১১টা ১২টা বাজে তুমি অফিস থেকে আসো? সে বলে, তোমাকে এত কৈফিয়ত দিতে হবে নাকি? আমি কখন আসবো কখন আসবো না? চাকরি তো করো না, তাহলে কিভাবে বুঝবে অফিসের কি প্যারা? অফিসে যখন বেশি কাজ থাকে তখনই তো রাত হয়। আর ইদানিং আমাদের অফিসে অনেক কাজ, সেই জন্য রাত করে বাসায় ফিরি। এত কৈফিয়ত দিতে পারবো না আমি। থাকলে থাকো, না থাকলে চলে যাও। এই কথাগুলো যতটা না আঘাত দিত আমাকে, তার চেয়ে বেশি অবাক করে ফেলতো। এই মানুষটা আমাকে এত ভালোবাসতো, আর সেই মানুষটা এভাবে কথা বলতেছে আমাকে কষ্ট দিয়ে। তখন থেকে আমার তাকে সন্দেহ হয়। আমি তার পিছু পিছু যাই। একদিন সে অফিসে যাচ্ছিল, সেদিন আমিও রেডি হয়ে যাই। সে বলে, কোথায় যাবে তুমি? আমি বলছি, এখন না, তুমি যাওয়ার পরে, লাঞ্চের পরে আমি আমার বাবার বাসায় যাব। সে বলল, আসবে নাকি আজকে? আমি বললাম, না, আমি ২-৩ দিন থাকবো, আমি আসবো না, ২-৩ দিন পরে আসবো বাসায়। সে বলল, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। এবং কি আমার হাতে আর কিছু টাকা ধরিয়ে দিয়ে গেছে যে এগুলা দিয়ে তোমার বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাইও। তার এই কি আর ভালোবাসাটা সবসময়ের মধ্যেই ছিল, কিন্তু এখন কেন জানি না আমার তাকে বহুরূপী ছলনাময়ী বলে মনে হচ্ছে, যার কারণে সে আমাকে এভাবে টাকা দিতেছে। সে একটা রিক্সা করে অফিসের দিকে রওনা হয়, আমিও তার পিছু পিছু আরেকটা রিক্সায় উঠে গেলাম। তার পিছু পিছু গিয়ে দেখি সে তো অফিসে যায় না, সে একটা বাসায় যায়। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি আমার সন্দেহটাই ঠিক হলো? আমি তার পিছু পিছু এই বাসাতে ঢুকে পড়ি। বাসায় ঢুকার পর আমি একটা আপুকে জিজ্ঞাসা করি, পাশের ফ্ল্যাটের আপু, এই ছেলেটা এখানে কি করে? সে বলল, কেন, আপনি ওনার কি হন? আমি বললাম, না, আমি ওনার অফিসের কলিগ, অফিসে যাইনি তো, সেই জন্য আমিও আসলাম। উনি এই বাসাতে ঢুকে পড়লো। সে বলল, উনি তো ওনার ওয়াইফের বাসায় ঢুকছে। তখন আমি বললাম, কি বলেন? ওনারা বিয়ে করছে কতদিন হয়েছে? আপুটা বলতেছে, ওনারা বিয়ে করছে প্রায় ৬ মাস হয়ে গেছে। আমি অবাক হয়ে হতভম্ব হয়ে পড়ে গেলাম, এখানেই বসে গেলাম। তখন আপুটা বলতেছে, আপু কি হয়েছে তোমার, এখানে বসে পড়েছো? তখন আমি বললাম, আপু আমি ওর ওয়াইফ, ও আমাকে এভাবে ধোঁকা দিয়ে আরেকটা মেয়ের সাথে এরকম করবে, সত্যি আমি কোনোদিন কল্পনাও করতে পারি। তারপর আপু গিয়ে ওই দরজাতে ধাক্কা দিচ্ছিল যে, ভাইয়া দরজাটা খুলেন। তখন আমার হাজবেন্ড দরজা খুলে বেরিয়ে এসে দেখে আমি এখানে পড়ে আছি। বললো, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি বললাম, আমার তো একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো অফিসে যাওয়ার কথা। তখন সে বলল, সবকিছু যেহেতু জেনেই গেছো, তখন তোমাকে আর লুকিয়ে কি লাভ? আমি ওকে বিয়ে করেছি, আমাদের বিয়ে হয়েছে প্রায় ৬ মাস। এই কথাগুলো শুনে আমি দৌড়ে বাসায় চলে যাই। আমি বাসায় যাওয়ার সাথে সাথে আমার হাজবেন্ডও বাসায় আসে। আসার পর আমি অনেক কান্নাকাটি করতেছিলাম, আমার শ্বশুর শাশুড়ি সবাইকে বলছিলাম। তখন সে আমাকে বলল, আমি কি করব, এত বছর বিয়ে হয়েছে এখনো তুমি আমাকে বাবা ডাক শোনাতে পারোনি, সেই জন্য আমি বিয়ে করেছি। এখন যদি তুমি ওর সতীনে সংসার করে থাকতে পারো তাহলে থাকো, আর না হলে তুমি চলে যাও। তখন আমি ওকে বললাম, প্লিজ এভাবে বলো না, আমি সহ্য করতে পারবো না। তোমার সাথে রিলেশন করে, বিয়ে করে, আমি মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে তোমার সাথে চলে এসেছি, আর তুমি যদি আজকে আমার সাথে এমন করো তাহলে আমি কোথায় যাব, কি করব? সত্যি আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া, তুমি এটা করো না প্লিজ। এভাবে বোঝানোর পর অনেক তারপর সে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স দেওয়ার পর আমাদের সংসারটা খুব ভালোই চলছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু কথায় আছে না, কয়লা দইলে ময়লা যায় না, তেমন কিছু মানুষের স্বভাব চরিত্র সারা জীবনও পাল্টাবে না, তারা যেমন ঠিক তেমনই থেকে যাবে। দেখতে দেখতে যখন আমার বিয়ে ১১ বছর হয়ে গেল, তখন তার ব্যবহার কেমন জানি আবার আগের মতো চেঞ্জ হতে শুরু করলো। আমার সাথে খারাপ বিহেভিয়ার, অনেক খারাপ বিহেভিয়ার করতো। ওগুলা নিয়ে তাকে কোনো কিছু বলাও যেত না, কোনো কিছু বললেই বলতো, তুই বুঝিস না, তোকে নিয়ে যদি সংসার করা থাকতো তাহলে কি আর আমি তোকে এভাবে তাড়িয়ে দিতাম? তোর যদি ভালো লাগে তাক, আর না হলে চলে যা তুই আমার জীবন থেকে। এত অপমানও আমি আর সহ্য করতে পারছিলাম না। তারপর সে নিজে আমাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দিয়ে সে আরেকটা বিয়ে করে ফেলে, এবং কি আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না। তখন অপারক হয়ে নিজের মা বাবার কাছে আবারও ফিরে গেলাম। কিন্তু পৃথিবীর সবাই ফেলে দিল, মা বাবা কোনোদিন তার সন্তানকে ফেলে দেয় না। আমার মা বলেছে, যত কিছুই হয়ে যাক না কেন, আমি তোর পাশে আছি সারা জীবন, আমি তোকে বড় ডাক্তার দেখাবো, এগুলা নিয়ে কোনো চিন্তা করিস না তুই। তখন থেকেই শুরু হয়ে গেল আমার নতুন জীবনের জার্নি। আর হ্যাঁ, আজকের এই গল্পটা ছিল কিন্তু আমার এক টিকটক থেকে নেওয়া আপু ওনার কপালটা অনেক খারাপ, মানে আমার মতোই। আমারও তো সন্তান হয় না, জানি না আল্লাহ আমার কপালে কি রাখছে, যেন সন্তান না দিল আল্লাহ, যেন আমার হাজবেন্ডকে আমার থেকে দূরে না সরিয়ে দিই কোনো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার গল্পটা শোনার জন্য। আসলে এই বাস্তব গল্পগুলো তুলে ধরতে আমার খুবই ভালো লাগে। আপনারাও যদি পাশে থাকেন, সবাই ভিডিওগুলো শেয়ার করে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি উৎসাহিত করেন তাহলে আমি এমন আপুদের আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার বয়সে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও আন্তরিকতা। পরের পার্ট দেখতে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।